ভয়ঙ্কর এক গোত্র আবিষ্কার করলাম। মানে এটা তো ছিলই। এই গোত্রটা যাদের কথা আমি এখন বলার চেষ্টা করছি এরা কিন্তু সবসময় ছিল। কিন্তু আমি যেটা আবিষ্কার করলাম যে এরা আসলে পাবলিকলি নিজেদেরকে প্রকাশ করতে সাহস করে। আপনারা খেয়াল করে দেখছেন না যে কাজী মাজহারুল ইসলাম মনে হয় যে মানুষটাকে নিয়ে আমরা দেখলাম যে বিশাল একটা আলোড়ন উঠলো এবং তাকে সদস্য পদ থেকে স্থগিত করা নাকি বহিষ্কার করা এগুলো নিয়ে অনেক ধরনের কন্ট্রোভার্সিও হলো। কিন্তু উনি যেটা লিখছিলেন বনশ্রী ঘটনাটিকে কেন্দ্র করে তিনি লিখছেন যে ওইখানে মেয়েটার দোষ ছিল, ছেলেদেরও দোষ আছে কেন তারা যাবে, কিন্তু মেয়েটারও দোষ ছিল কারণ তার জামা কাপড় ঠিক ছিল না, এরকম টাইপের কথাবার্তা উনি বলছে। এবং উনি এতটাই আনঅ্যাপোলজেটিক্যালি বলছে যে এইটা উনি মনে প্রাণে বিশ্বাস করেন যে এটাই সত্য কথা এবং এটাই সঠিক কথা এবং নৈতিকভাবে তিনি ঠিক জায়গাতে আছেন। প্রবলেমটা বুঝতেছেন যে অনেক আগে আমি কিন্তু একটা ভিডিওতেও বলছি, লেখাতেও ছিল, প্রথমে লেখাতে ছিল মানে 2017 সালের দিকে এটা আমি প্রথম বলছিলাম যে দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য যে কথাটা বলা হয় সেটা আসলে ট্রু না। যে বিদ্বান তাকে আমরা যত দুর্জনই হোক না কেন তাকে আমরা সাথে নিব, টেবিলে বসাবো, সমস্ত কাজে রাখবো, কাজ টাজ যত সিরিয়াস কাজ কারবার হোক তাকে দিয়ে করাবো, সে যত দুর্জনই হোক না কেন। কিন্তু আমরা কাকে সাথে রাখবো না? যে মূর্খ তাকে, সে যতই সৎ হোক, সে যতই ভালো মানুষ হোক, কোনো মূর্খকে আমাদের কোনো গুরুত্বপূর্ণ কাজে রাখা যাবে না। এই কথা আমি আগে 100 বার বলছি। এখন এই যে বিভিন্ন ধরনের রাজনৈতিক দলরা এই কাজী মাজহারুল ইসলাম টাইপের লোকজনকে নিয়ে মারা খেয়ে বুঝতেছেন যে মানে কি বলতে চাইছি। দেখেন, যে লোকটা বিদ্বান সে যদি জানে যে সে চুরি করতেছে, সে জেনেই করে চুরিটা, কিন্তু সে এটা ভেবে চুরি করে না যে সে খুব ভালো একটা কাজ করতেছে। এখানে বিদ্বান বলতে অফকোর্স আমি আমাদের প্রচলিত বিদ্যাবাগীশ লোকজনকে বোঝাচ্ছি না, আমি বোঝাচ্ছি যে যাদের মাথার মধ্যে জ্ঞান বুদ্ধি আছে। যার মধ্যে জ্ঞান বুদ্ধি নাই, যে মূর্খ, সম্ভাবনা থাকে যে সে একটা অন্যায় কাজ করার সময় ভাবে কি সেটা ভালো কাজ করতেছে, সে একটা ভালো কাজ করার সময় ভাবে কি অন্যায় কাজ করতেছে। এই ধরনের লোকজনকে আপনি হয়তো ঠিক আছে, ভাই যদি হয়, বোন যদি হয়, কিছু করার নাই, ভাই বোন তো আর ফালাই দিতে পারবেন না। বাপ যদি হয়, মা যদি হয় মূর্খ, বাপ মা তো আর ফালাই দিতে পারবেন না। কিন্তু আপনি যখন একটা সংগঠন বানাচ্ছেন তখন যতই লয়াল হোক, যতই সৎ হোক ইন টার্মস অফ টাকা পয়সা, ও 1 টাকা চুরি করবে না জীবনেও, কিন্তু ও মূর্খ, ওরে আপনি কোনো ধরনের সাংগঠনিক দলের মধ্যে রাখেন না। রাখলেই একটা বিপদ হবে। এই যে এই ধরনের একটা ঘটনা ঘটবে, পরে মানি যত্নে একটা বড় ধরনের টানা হ্যাচড়া লেগে গেল সংগঠনের সাথে। দেখেন তার কথাবার্তা কি, তারা ওখানে বলতেছে কি যে যদি একটা মেয়ে পেট দেখিয়ে হাঁটে অথবা ক্লিভেজ দেখা যায় একটা মেয়ের, তাহলে ওকে যা ইচ্ছা তাই বলা যাবে যেন সে তাকে মানে নিজেকে শালীন জামা কাপড় পরিয়ে রাস্তায় নামে, এর পরের বার নামলে যাতে শিক্ষাটা তার হয়। এইটা হচ্ছে ওদের আর্গুমেন্ট। ওদের কথাটা কি যে যদি কোনো ছেলে কোনো মেয়েকে টিজ করে তাহলে দেখতে হবে মেয়ের জামা কাপড় কেমন ছিল। যদি দেখা যায় যে মেয়ের জামা কাপড় ভালো ছিল তাহলে ওই ছেলেকে চরম শাস্তি দিতে হবে, যে মেয়ে ভালো জামা কাপড় পরার পরও কেন এরকম করা হলো। এটা হচ্ছে তাদের আর্গুমেন্ট। এই ধরনের লোকজন যে গজাইছে এই জিনিসটা আমি জানতাম যে এরা আছে, কিন্তু এরা এত নির্লজ্জভাবে, ওই কমেন্ট সেকশনে যদি খেয়াল করে দেখেন ওখানে এত নির্লজ্জভাবে তারা এই একই কথা বারবার বলে যাচ্ছে। অনেক মানুষ একই কথা বলতেছে যে হ্যাঁ, যদি মেয়ের পেট দেখা যায়, মেয়ে ক্লিভেজ দেখা যায়, মেয়ে যদি খোলামেলা ছবি তুলতে ভালোবাসে তাহলে তো তাকে এগুলো বলাই যাবে। এবং অনেক জায়গাতে তারা ভিডিও বানিয়ে জুলকারনাইন সায়ের ভাইকে বোঝানোর চেষ্টা করতেছে যে দেখেন আপনি যে একতরফা শুনে ওকে দোষ দিচ্ছেন, মেয়ের ভিডিও দেখেন মেয়ে কি কি জামা কাপড় পরে আছে। মানে আপনি ভাবতে পারেন যে এরা তো বোকা কেন, কিন্তু আসল কথা হচ্ছে যে তারা মনে করতেছে তাদের মানে তাকে যদি আমি ধরে আয়না করে নিয়ে সারাদিন পিটাই, ও বলবে কি যে হ্যাঁ আমি তো খারাপ কিছু বলতেছি না, আমি তো ভালো কথাই বলতেছি, আমি তো ভালো কথাই বলতেছি, এসব বলবে সে। ওর মাথার মধ্যে ও একটা অন্যায় কাজকে ঠেকাচ্ছে, ওর মাথার মধ্যে ও একটা ন্যায় কাজ করতেছে, ওটা খুব ভালো কাজ করতেছে। এই জন্য ওকে বকা দিয়ে আপনি বুঝাতে পারবেন না। ওকে যদি আপনি বলেন যে মেয়ে তো মানে বিকিনি পরে বের হলো সেটা শালীন পোশাক, হুইচ ইজ ট্রু, পুরো পৃথিবীতে সেটাই সত্য যে মেয়ে যদি বিকিনি পরে বের হয় তাহলে সেটা শালীন পোশাক, তখন সে বলবে কি যে না, এটা তার মাথাতে কোনোভাবে ঢুকবে না। এবং সে তখনও মনে করবে ওই মেয়েটাকে কটু কথা শোনানো অথবা মেয়েটার গায়ে হাত দেওয়াটা জায়েজ। এই ধরনের মানুষগুলোকে আপনি কি করবেন, এদেরকে পুরো ব্রেন ওয়াশ করে মানে ছারখার করে ফেলা হয়েছে।
প্রত্যেকেই 200% শিওর যে তার কথাটাই সত্য, এভাবে গেলে এটা করাই যাবে। এদেরকে আপনি কেমনে হ্যান্ডেল করবেন, কেমনে ডিল করবেন এই পপুলেশনকে? সবচেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে যে একদম শুরুতে যেটা বলছিলাম, যে যদি আপনার দলে এরকম কেউ থাকে যে মূর্খ, তাকে প্লিজ দলে নিয়েন না। কারণ কাজী মাজহারুল ইসলাম কি করছে শুনলাম যে কোনো একটা পয়েন্টে যখন পুলিশ গুলি করতেছিল সে পুরা মিছিলের সবার সামনে ছিল। সামনে থাকতে পারে, আপনি সামনে যে গুলি খেয়ে মরে যেতে পারেন, ওকে, আপনাকে আমরা শহীদের মর্যাদা দিব। আপনি বুক চিতিয়ে সামনে থাকতে পারেন, দৌড়ায় পুলিশের সামনে যেতে পারেন, গুলি খেয়ে আহত হয়ে যেতে পারেন, আপনাকে আমরা বীর বিক্রম বানাই দিব। আপনি গুলি না খাইতে পারেন এবং আপনি প্রচন্ড রকমের বীরত্ব দেখিয়ে বিজয় ছিনিয়ে আনতে পারেন, ঠিক আছে, আপনাকে আমরা বীর হিসাবে খেতাব দিব, কিন্তু আমার দলে আপনাকে নিব না। মূর্খচোদা যতই বীরত্ব দেখাক, যতই সাহসিকতা দেখাক, ওকে আপনার দলে কেন নেবেন আপনি? তারপরে এই যে এই ধরনের কাহিনী হবে যে সে নিজেকে মনে করবে সে টিক্কাজি করতেছে, আসলে তো মানুষজন তো ওকে দেখে হাসতেছে। মানুষজন ওটা বলতে পারতেছে যে দেখো তোমাদের এনপিসির লোকজন সব এরকম টাইপ লোকজন নেই, ঘুরো। অথবা ওই ধরনের যে কয়টা সিস্টার কনসার্ন ছিল প্রত্যেকে একই রকম লোকজন নিয়ে ঘুরো, মোল্লা মুসল্লি নিয়ে ঘুরো, যারা হচ্ছে মনে করে যে হ্যাঁ জামা কাপড় খোলা থাকলে তো মাছি বসবেই, কলার খোসা খোলা থাকলে তো মাছি বসবেই, এরকম কথাবার্তা বিশ্বাস করে। ওরা মনে করে যে এটা একটা নৈতিকতা শিক্ষা এবং তাদের মাথার মধ্যে জিনিসটা লজিক্যাল। এই লোকগুলোকে আপনি আপনার চারপাশে রাখছেন কেন? ব্লান্ডার হবে না? এরপরে দেখলাম যে আরেকজন বলতেছে কি, মানে যে একটু একটু চালাক চোদ আর কি, সে বলতেছে যে এদেরকে কখনো ফ্রন্ট লাইন আসতে দেওয়া যাবে না, শাহবাগীদের সাথে যুদ্ধ করতে গেলে আমরা ওদেরকে ব্যাক লাইনে রেখে যুদ্ধ করব। তার মানে ওরা আপনার ফুট সোলজার, বোকাচোদার আপনার ফুট সোলজার। আর আপনি যেহেতু চালাক চোদ, আপনি জানেন যে আপনার মনেও একই কথা, আপনি হয়তো চান যে কলার খোসা ঢাকা রাখবো, কিন্তু আপনি মুখে এটা বলবেন না কারণ আপনি চালাক চোদা, এবং যারা মুখ দিয়ে বলে ফেলতো তাদেরকে পিছনে রাখছেন ফুট সোলজার হিসাবে, কারণ তারা বোকাচোদা। এটা যদি আপনার স্ট্র্যাটেজি হয় সেখানেও কিছু প্রবলেম আছে ভাইয়া। সেটা হচ্ছে যে আপনি মনে করেন যাত্রাবাড়ির মোড়ে আবার একটা যুদ্ধ হচ্ছে, আমরা এখানে 5 জন মানুষ আছি যারা এক্সট্রিমলি ইন্টেলিজেন্ট, এবং আপনি আপনার 5টা বোকাচোদা পাঠাইছেন, কিন্তু দেখলেন যে আমরা 5 জন আছি, তাই করলেন কি আপনারা 5-এর জায়গায় 50টা বোকাচোদা পাঠাইলেন। এখন আপনার কি মনে হয় যে 50টা বোকাচোদা সোলজার 5 জনকে আরবান গেরিলা স্টাইলে যুদ্ধ হইলে ওই 50 জন কি আসলে 5 জনের সাথে পারবে বলে আপনার মনে হয়? কিছু জিওগ্রাফিক্যাল হাবিজাবি থাকতে পারে, কিন্তু নাম্বার দিয়ে কখনো মুসলমান জিততে পারবে না। এই জন্য আপনি এমন বোকাচোদা চাষাবাদ করেন, কওমি মাদ্রাসাগুলোতে এই ধরনের মাইন্ডসেট শেখানো হয়। আমি ওখানে যে যারা একজন কমেন্ট করতে হইলো, কওমি মাদ্রাসায় যারা পড়াশোনা করছে ওইখানকার পিয়ার প্রেশার আছে একটা, মানে চারপাশে 50 জন থাকলে 48 জনই কথা বলতেছে যে হ্যাঁ স্বাধীনকে তো কতল করতে হবে, হ্যাঁ মেয়েরা জামা কাপড় ছাড়া ঘুরে বেড়ারও তো কথা শোনাবেই, হাসে ওরা। তো হয়তো এটাকে কোনো হুজুর ক্লাসের মধ্যে বসে সবাইকে মুখস্থ করাচ্ছে না যে মেয়েরা জামা কাপড় না পরলে তুই গালি দিবি, এটা হুজুর মুখস্থ করাচ্ছে না ক্লাসে, কিন্তু ওই পরিবেশটা এরকম যে পরিবেশের মধ্যে সবাই সেটাই বিশ্বাস করে। জিহাদি ব্যাপার স্যাপারগুলা ওদের মধ্যে চলে আসে, ইনহেরেন্ট করে রিলি, যে হচ্ছে হ্যাঁ ঠিক আছে এরকম কাজ করলে আমাদের কল্লাই ফেলতে হবে, ওরকম কাজ করলে সেভাবে যুদ্ধ করে খেলাফত আনতে হবে। এটা তারা ট্রেন আপ হয় ওই পরিবেশের মধ্যে, এবং মিসোজিনিতে তারা ট্রেন আপ হয়। মুফতি মাসুদ ভাই তো আগে বলতেনি, মুফতি ইমরান ভাই এখন বলেন, এবং আমার অন্যান্য যারা মাদ্রাসার পরিচিত লোকজন আছে, বন্ধু বান্ধব আছে, তারাও একই কথা বলেন যে মাদ্রাসার যে পরিবেশ ওইখানে এই ধরনের চর্চা হবেই। একজন মানুষ মাদ্রাসায় কয়েক বছর থাকলে বা কয়েক মাস থাকলে সে যে কোনো সময় বাইরে আসলে মেয়েদেরকে যদি দেখে যেরকম পড়ে আছে, সে হয়তো ভাববে যে ভাবতে পারে আমি আমার ইমান চর্চা করি, আমি কথা না বলে চলে যাই, অথবা সে ওই কমেন্ট করবেই। কিন্তু যদি সে কথা নিজে নাও বলে, দেখবেন যে যারা কমেন্ট করছে তাদেরকে বেশিরভাগই মনে করে যে তারা ভুল কাজ করে নাই। এইসব লোকজনকে আপনি কেন আপনার ক্ষমতার বলের মধ্যে রাখবেন? এজন্য আমি সবসময় বলছি যে দুর্জন বিদ্বান হলে অবশ্যই গ্রহণযোগ্য, কিন্তু মূর্খ সৎ হইলেও গ্রহণযোগ্য না। কারণ মূর্খ তো জানেই না যে কোনটা সৎ কাজ আর কোনটা অসৎ কাজ। মূর্খ তো ন্যায় আর অন্যায়ের পার্থক্যই বুঝে না। এবং এই ধরনের মানুষগুলোকে কমেন্টগুলো পড়া দেখেন, এরা কি মনে করেন যে আপনি এদের কোনো জাজমেন্ট করার অধিকার আছে যে কোনটা ঠিক কাজ কোনটা ভুল কাজ? ওরা বলে কি ইসলামী করতে বলছে সে কর, তুই বেটা জানোস যে কোনটা ঠিক কাজ কোনটা ভুল কাজ? তুই জানোস যে কোনটা অন্যায় কোনটা ন্যায়? তুই তো ন্যায়কে অন্যায় ভাবোস আর অন্যায়কে ন্যায় ভাবোস। এইসব লোকজনকে আমরা আবিষ্কার করলাম, বুকটা ফুলিয়ে বলতেছে এখন, কারণ তারা মনে করে যে তারা মনে হয় যাত্রাবাড়িতে সবার সামনের মিছিলে ছিল, অথবা বাড্ডাতে সবার সামনে ছিল, মিছিলের সামনে পুলিশের রাইফেলের দিকে দৌড়াই গেছিল, তাই তাদের বালছাল বলার অধিকার হয়ে গেছে। এটা একটা নতুন মানে রোগ। একদল পোলাপান শুরু করছে এই কথাবার্তা বলে যে আমি তো সাহসের সাথে যুদ্ধ করছি, তো গোয়া মারা খাও তুমি, এখন মানুষকে তুমি এখন অত্যাচার করছো কেন? সাহসের সাথে যুদ্ধ করছো তার মানে কি তুমি এই কাজ করতে পারবা? এটা তোমাকে বলছে এটাকে। সো এই জিনিসগুলোকে
অ্যাক্টিভলি হ্যান্ডেল করতে হবে আসলে, মানে অ্যাক্টিভলি আমাদেরকে এদেরকে বুঝে দিতে হবে যে তুমি যতই বুক চিতে বন্দুকের সামনে যাও, তোমায় খুব বেশি হলে আমরা একটা মেডেল দিব, বাট ওইটা ওইখানে ডান। যে মুহূর্তে তুমি ময়দান থেকে উঠে আসছো ওই মুহূর্তে তোমার দায়িত্ব হচ্ছে মানুষকে প্রোটেক্ট করা। ওই পুলিশটা হয়ে যাওয়া তোমার দায়িত্ব না যে পুলিশ তোমার গুলি করতেছিল। যে মুহূর্তে তুমি ময়দান থেকে উঠে আসছো তুমি এখন আর যোদ্ধা না, তুমি এখন সমাজের একজন সদস্য। তুমি এখন নিজেকে সুপিরিয়র দেখাইতে পারো না ওই শেখ হাসিনার লোকের মতন, যে অন্য সময় নিজেকে সুপিরিয়র দেখাইতে, কারণ সে মুক্তিযুদ্ধ করছে বলে সে দাবি করে নিজেকে যে আমি তো যুদ্ধ করে দেশ স্বাধীন করছি, আমি দেশকে যা ইচ্ছা তাই করবো। শাহজাহান খানের মতো একটা লোক, মুক্তিযোদ্ধা এবং বিশাল একজন ক্রিমিনাল গডফাদার। সো সে একই কথাই বলে যে আমি মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করছি, আমি যা বাল মনে চাই তাই করবো। সেটাকে করতে দেওয়া তাকে যাবে? তাকে আমরা গ্রেফতার করবো না? তার বিচার করবো না আমরা? তো তুমি জুলাই আগস্টের সামনে গেলে তোমার বিচার করবো না? তোমাকে গ্রেফতার করবো না আমরা? এইসব মানুষজন এখন গ্রেফতার কেন হয় না আমি জানি না। জুলাই আগস্টে পুলিশের গুলির সামনে দাঁড়ানোই কি গ্রেফতার না হওয়ার জন্য বিশাল একটা যোগ্যতা হয়ে গেছে আজকাল? তবে যাই হোক, আজকের মতো সবাই ভালো থাকবেন, আবারও আলোচনা হবে, কিন্তু এইসব জিনিসগুলো অনেক ডিস্টার্বিং। বিদায়।